আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 101 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। রোজকার মতো আজও ফজরের নামাজ পড়ে এসে তার লাল রঙের লালবাট পাখির খাবার পরিষ্কার করছিল সানি। নামাজ পড়ে এসেছে, পরনে তাই হালকা আকাশি রঙের পাঞ্জাবি। মাস চারেক ধরে এই সানির নিয়ম বাঁধা কাজ। ভোরের আলো ফুটেছে অনেক আগেই। সূর্যের তাপের তেজে এই ভোর সকালে যেন ভ্যাপসা গরম ছড়িয়ে দিচ্ছে চারপাশে। মিনু তখন থেকে শুধু সানির পায়ের কাছে ডিগবাজি খাচ্ছে। এমন সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ কানে ভেসে আসতেই সানি কাজে মনোযোগ রেখে জবাব দিল, কে? আমি আসবো। তোহার কণ্ঠস্বর শুনে চিনে ফেলে সানি। কাজে মনোযোগ রেখে স্বাভাবিকভাবে জবাব দিল, এসো। তোহা ধীরে ধীরে ভেতরে ঢুকে বেলকনির পাশে দাঁড়ালো। মুখে যেন কিছুটা দ্বিধা, কিছুটা অচেনা নীরবতা। সানি খাঁচায় খাবারের বাটি রাখছে, তোহার দিকে না তাকিয়ে প্রশ্ন করলো, এখান থেকে অফিসে চলে যাবে নাকি? তোহা ঘাড় ঘুরিয়ে তাকালো সানির দিকে, ছোটো করে জবাব দিল, তারপর হঠাৎ যেন ভাবনা ডুবে গিয়ে ধীর কণ্ঠেই বলল, এই পাখিটাকে একা একা বন্দি করে রেখেছেন কেন? জানেন তো লাভ বার্ড সবসময় জোড়াই থাকে, সঙ্গী ছাড়া এদের তুলনামূলকভাবে বেশি কষ্ট হয়। আপনি জ্ঞানী মানুষ, নিশ্চয় জানেন একা থাকা এদের কাছে শাস্তির মতো। সানি শুধু একবার তোহার দিকে তাকালো, ঠোঁটের কোণে এক ফিকে ক্লান্ত হাসি। খাঁচার দরজা আস্তে করে টেনে বন্ধ করতে করতে বলল, এই জন্য এদের নাম লাভ বার্ড, তাই না? তোহা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, হতাশা কণ্ঠে বলে উঠল, জানেন তবু বন্দি করে রেখেছেন কেন? সানি ঠোঁটের কোণে বাঁকা হাসি এনে বলে উঠল, থাকুক বন্ধু, সমস্যা কি? তুমি হুট করে এই পাখির উপর দরদ দেখাচ্ছ কেন শুনি? করুণা হচ্ছে নাকি? তোহা স্পষ্ট ভাষায় জবাব দিল, না, মায়া হচ্ছে। সানি তাচ্ছিল্য সুরে মৃদু হাসলো একটু, ঠোঁটের কোণে মৃদু হাসিটুকু বজায় রেখেই বলল, জেনে শুনে যন্ত্রণা কেন বাড়াচ্ছ বলো তো তোহা? জোর করে বন্দি থাকা আর নিজের ইচ্ছায় খাঁচায় বন্দি হওয়া আকাশ পাতাল ফারাক। জোর করে বন্দি থাকলে পালানোর আশা থাকে, স্বপ্ন থাকে। নিজ ইচ্ছায় বন্দি হলে স্বপ্ন আশা ত্যাগ করে বন্দি হতে হয়, জানো না মেয়ে? তোহার এমন বোকামো একদম মানায় না। তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, নিজেকে বোকা প্রমাণ করো না। তোহা শুকনো ঢোক গিল একবার, কাতল দৃষ্টিতে তাকলো সানির মুখের পানে। সানি মুখ ফিরিয়ে নিয়েছে আগেই। তোহা যথেষ্ট শক্ত মেয়ে, তাই নিজেকে খুব সহজে স্বাভাবিক করে নিয়ে বলে উঠল, হুট করে আপনার কথার পরিবর্তন? আপনি তো সবসময় আমাকে বোকা উপাধি দিয়ে আসছেন। সানি ফুস করে ঠোঁটের ফাঁকে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো একবার, বেলকনি রেলিং ধরে দাঁড়ালো, দৃষ্টি রাখলো সামনের দিকে। স্বাভাবিকভাবেই বলে উঠল, দেখো তোহা, সঙ্গীর সন্ধান তো সবাই খুঁজে, সবাই পেয়েও যায় কাউকে না কাউকে। একা তো আর কেউ থাকে না। তুমি একটু রাগে হলেও ভালো মেয়ে, অনেক ধৈর্য রয়েছে তোমার, আর তোমার বুদ্ধিমত্তা তারিফ করতে হয়। আর মানুষকে বোঝানো তোমার যথেষ্ট ক্ষমতা রয়েছে। তুমি কারো ভালো জীবনসঙ্গী হতে পারবে, তেমনি তুমি অনেক ভালো জীবনসঙ্গী পেয়ে যাবে। আমি মন থেকে দোয়া করি অনেক সুখী হও তুমি। তোহা নিশ্চুপ হয়ে সানির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শুধু। তোহা শ্বাস আটকে আসছে, বুকের ভিতর তীব্র যন্ত্রণা হলেও সামনে রেখেছে নিজেকে। নিজের ভেতরের কথা আঘাত কারোর সামনে তুলে ধরে না মেয়েটা। একবার সানির সামনে তুলে ধরেছিল, হয়তো সেটাই বড় কাল ছিল। সানি ঘাড় বাঁকিয়ে তাকালো তোহার দিকে, আবারও স্বাভাবিকভাবে বলে উঠল, সম্পর্কের পরিবর্তন তখনই ঘটে যখন দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। ছোটবেলায় রেশারেশি সম্পর্ক তুমি টেনেছ, আজ রেশারেশি সম্পর্ক নিয়ে আমাদের বন্ধুত্ব সম্পর্ক, সেটাও তোমারই অবদান। মাঝে এত পরিবর্তন না বোঝা অস্বাভাবিক কিছু নয়। তুমি জেনে শুনে পিছুটান কেন বাড়াচ্ছ বলো তো? তুমি জানোই তোমার একাই ফিরতে হবে। যত পিছুটান বাড়াবে যন্ত্রণা তত বাড়বে, তাই মায়া নামক শিকরে করো না। এ বুক আমি সত্যি তোমার মানাই না তোহা। তোহা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো একবার, সানির দিকে মুখ ফিরিয়ে নিল। আপাতত নিজের দুর্বলতা লুকানোর চেষ্টা করলো তোহা। বোকা হোক, কিন্তু নিজেকে দুর্বলতা, নিজের ভেতর লুকিয়ে রাখা চাপা আর্তনাদটুকু কারোর সামনে তুলে ধরবে না। তোহা বাইরের দিকে দৃষ্টি রেখেই স্বাভাবিকভাবে জবাব দিল, আপনার সমস্যা কোনটাতে? আমি বোকামি করছি তাই, নাকি যন্ত্রণা নিয়ে একাই ফিরতে হবে তাই? কোনটা আপনাকে বিরক্ত করছে বলুন? সানি শান্ত কণ্ঠে জবাব দিল তোহার প্রশ্নে, দেখো তোহা, তোমার খারাপ আমি কখনোই চাইনি, আর চাইবও না। তোমার সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে। তোহা নিজের চাপা কথা লুকিয়ে মৃদু সুরে হাসলো একটু, ওই আমার ক্ষেত্রেও তাই। আপনি এত জটিলভাবে কেন নিচ্ছেন বলুন তো? ভয় পাচ্ছেন যন্ত্রণা তোহার মতো শক্ত মেয়েটা দুর্বল করে দেয়, নাকি নিজেকে অনুতাপের ভয়ে? আপনাকে আশ্বাস দিচ্ছি, আমার কোনো বিষয় নিয়ে ভাবতে হবে না আপনার। আর এমনিতেও আমি তো আপনার কাছে কোনো আশা বা ভরসা নিতে আসিনি, না আপনার যন্ত্রণা ভাগ নিতে এসেছি, না সঙ্গ চাইতে এসেছি। আমি বোকা কিন্তু লোভী নয়। আমি কেন অন্যর অধিকারের দিকে নিজে নজর দিব? আমি শুধু আপনার সাথে একটু সময় কাটাতে এসেছিলাম, বেশ এটুকুই। রক্তের সম্পর্ক, আমাদের নিজেদের সীমানা রেখা আমি কখনো লঙ্ঘন করি না, আর করবও না, নিশ্চিন্তে থাকতে পারেন আপনি। সানি বাকরুদ্ধ হয়ে তাকিয়েছিল তোহার দিকে। তোহা চাপা স্বভাবের মেয়ে, এই সানি অজানা নয়। ভেতরে ভেতরে যন্ত্রণার পুষে রাখবে, শুধু মুখ ফুটে কিছু বলবে না। তোহার এই চাপা স্বভাবটা ভয়ঙ্কর। তোহা এবার ঘাড় ঘুরিয়ে তাকালো সানির দিকে, ঠোঁটের কোণে এক টুকরো হাসি রেখেই বলল,
তবে আপনি আমাকে নিয়ে ভেবেছেন, এ নিয়ে আমি কৃতজ্ঞ। আপনি চান আমি দূরত্ব বাড়াই, ঠিক আছে বাড়াবো, কিন্তু দূরত্ব কি আদৌ যন্ত্রণা কিংবা মায়া কমাতে কি সফল হবে সানি ভাই? সানি স্পষ্ট ভাষায় জবাব দিল। গন্তব্য যখন জানা সেখানে অযথা ভুল পথে হেঁটে ফেরা রাস্তা দূরত্ব বাড়ানো বোকামি তো হা। জেনে শুনে পথ ভুলে হাঁটছো, এটাও যেমন কষ্টদায়ক, তেমনি আবার একাই ফিরতে হবে, এটাও ভয়ঙ্কর কষ্টদায়ক। ভুল করছো তো হা, যেখানে অনিচ্ছাকৃত ভুলের সাজা মাফ হয় না, সেখানে ইচ্ছাকৃত ভুলের সাজাও কঠোর। আমাকে দেখো না, এই বন্দি পাখির মতো ছটফট করেছি। ইচ্ছাকৃত ভুলের সাজা কতটা কঠোর দেখতে পাচ্ছ না তুমি? আমি চাই না সেই ভুল তুমিও করো, আফসোস করো। আমি তোমার ভালো চাই তোহা, দূরে থেকো আমার থেকে। তোহার প্রতি উত্তর করলো না, বুকের ভিতর পাথর চাপা দিয়ে বেরিয়ে এলো তোহা। সানি ফিরে তাকালো না তোহার দিকে। মেয়েটা যথেষ্ট তার পাশে থেকেছে, তার জন্য শিকদার বাড়ি কম কথা শুনেনি। সানির কাছে অজানা নয় কত কথা শুনেছে এই বাড়িতে পা রাখায় তোহা। আর কেন এই বাড়িতে পা রাখে? সে বোকা মানুষ হলেও অত্যন্ত নির্ভুত নয়। মেয়েটা তার মার সঙ্গ দেয়, তার খবরাখবর নেই। মেয়েটা এত তরফা আবদারে নিজেকে যেন ছোট মনে হচ্ছিল। সে মানুষটা যেমনই থাকুক, স্বার্থপর কিংবা সুবিধাবাদী একদমই নয়। শুধু শুধু একটা মেয়েকে দুর্বলতার সুযোগ কেন নিতে যাবে? চালাক মানুষও বোকা হয়ে যায়, মেয়েটা না হয়েছিল। তাই বলে মেয়েটা বোকামির সুযোগ নিবে একদমই না। সানি ধীর পায়ে হেঁটে এলো খাঁচার সামনে। কি ভেবে ঠোঁটের কোণে হাসি এনে গলা ছেড়ে গেয়ে উঠল। ফাঁক পাইলে ময়না পাখি যদি গো পালাই, সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলাই। পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে, তবু ভয়ে থাকি উইরা যেন না যায় আমার ময়না পাখি। পাখির চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। রাত পোহালে 12ই নভেম্বর, 5 মাস পর রাইহান খান সাফিয়া আর সারার সঙ্গে কথা বলেছে আজ। গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে নিজে থেকে কথা বলেছে রাইহান খান। 5 মাস ধরে ছেলের সন্ধান করতে করতে অবশেষে নিজের মনের মতো ছেলে খুঁজে পেল রাইহান খান। বংশ পরিচয় ভালো, নম্র ভদ্র ধার্মিক একটা ছেলে। সাফির মতোই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান নিয়ে মাস্টার শেষ করেছে। সাফির 2 বছরের জুনিয়র। ছেলেটা কম বেশি চেনা জানা সাফির। বছর খানিক হতে চলল সরকারি চাকরি পেয়েছে, পাশাপাশি বাবার ব্যবসাও দেখে। ছোট আর একটা শুধু ভাই রয়েছে, ইন্টারে ভর্তি হলো এবার। ছোটখাটো মিশুক, ভদ্র পরিবারে ভালো লেগেছে সবার। সে বিষয়ে আলাপচারিতা করলো রাইহান খান। গতকাল দেখতে আসবে, পছন্দ হলে ঘরোয়াভাবে বিয়ে পড়ানো হবে। অনুষ্ঠানে ইচ্ছে নেই কারো, যত দ্রুত সম্ভব এসব মিটিয়ে ফেলা চান রাইহান খান। বুকের পাথর চাপা দিয়ে সাফি শুধু মনোযোগ দিয়ে কথা শুনে গিয়েছিল। বড় ভাই হিসেবে খুশি হয়, কিন্তু বিন্দুমাত্র খুশি নয় সাফি, বরং শ্বাস আটকে আসছে সাফির। তবু অসীম ধৈর্য পরীক্ষা দিয়ে শুনে গেল। অন্তত এই সুযোগে তার বাবা তার সাথে কথা বলল। সারা চেহারায় কোনো ভাবান্তর নেই, চেহারায় কোনো অনুভূতি প্রকাশ পেল না মেয়েটার। কথাগুলো শুনে চুপচাপ চলে এসেছে নিজের ঘরে। আরোহী অভিমান করে কোনো প্রশ্ন করলো না সারাকে, যেন মান অভিমানে ভয়ঙ্কর নীরব ধ্বংসের খেলা চলছে। আজ রাত করে বাড়ি ফিরেছে সানি, মাথায় একরাশ চিন্তা ভয়ঙ্করভাবে ঘুরপাক খাচ্ছে। রাত পোহালে যে কোনো একটা জিনিস বেছে নিতে হবে, দায়িত্ব নয়তো প্রতিশ্রুতির দম আটকে আসছে সানির। গাড়ি চলছে আপন গতিতে। কালিয়াকুরের ভেতরে রাস্তা রাত হলে নিরিবিলি হয়ে যায়, তাই থেমে থেমে আওয়াজ কানে ভেসে আসছে। সানির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই গাড়ি জানলা খুলে দিতে চাইল। গাড়ি জানলা খুলে দিতেই গাড়ির সামনে বসে থাকা আফজাল হোসেন ঘোর প্রতিবাদ জানালো। এমনিতেই রাত বেশি, তার মতো রাস্তাটা নীরব আর অন্ধকার, কোথাও কে রয়েছে বলা তো যায় না। আপনি এমনিতে ওনাদের নমিনেশন আটকিয়ে দিয়েছেন, নির্বাচনে অংশ নিতে দেননি। আগুনে ঘি ঢেলে দিয়েছেন আপনি। ক্ষুধার্ত হিংস্র জন্তুর মতো উঠে পড়ে লেগেছে সবাই। তার ভেতর আপনার বেখেয়ালি চলাফেরা, জানালা লাগান। সানি প্রতি উত্তর করলো না কোনো। এই মুহূর্তে কোনো কথা বলার ইচ্ছে নেই। শ্বাসকষ্টের জন্য আরো বেড়ে গেল। জানালা লাগিয়ে দিয়ে সিটে হেলান দিয়ে চোখ পাতা বন্ধ করে নিল সানি। সানির মন খারাপের কারণ আফজাল হোসেনের কাছে অজানা নয়। ছেলেটার জন্য মায়া হয় ভীষণ, নিজের উপরও রাগ হয় অতীতের কৃতকর্মের জন্য। মানুষের দায়িত্ব দীর্ঘস্থায়ী না হলেও কর্মফল যেন দীর্ঘস্থায়ী। এর বোঝা যেন প্রিয় কাছের মানুষদের বইতে হয়। আরও ছেলেটাকে দুর্বল পেয়ে সবাই যেন পেয়ে বসেছে। আজ যদি ছেলেটার বাবা থাকতো, আফজাল হোসেন জোর গলা দিয়ে বলতে পারতো, ছেলেটাকে দিয়ে কেউ চোখ তুলে তাকাইতে কথা বলার সাহস পেত না। এত ছটপট, এত দুশ্চিন্তা ধারেও কাছে স্পর্শ করতে দিত না। মানুষটার সঙ্গে শুরু থেকে এসেছে, কত স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে, অথচ মানুষটা আজ নেই। জীবনের বিদায় থেকে চিরন্তর সত্য কথা আর একটা হতে পারে না। আফজাল হোসেন বড় বড় শ্বাস ছাড়লেন একটা। সানির দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে উঠলেন, দুশ্চিন্তা করবেন না, ছেলেটা সব খোঁজখবর নিয়েছি আমি। কারোর সাথে তুলনা করা ঠিক নয়, তবু বলছি আপনার থেকে 1000 ধাপ পিছিয়ে। সানি চোখ মেলে তাকালো এবার, ঠোঁটের কোণে বিষাদময় এক টুকরো হাসি এনে বলল, এদিকে আমি অনেক পিছিয়ে আফজাল চাচা, যার কারণে আমি বারবার হেরে যাই। কথায় আছে যে হারাতে চাই সে শুধু একটা সুযোগ খুঁজে, হারাতে চাইলে একটা সুযোগই যথেষ্ট। আফজাল হোসেনের মুখটা মলিন হয়ে গেল মুহূর্তেই। কোনোভাবে যেন ছেলেটাকে ভরসা দেওয়া যায় না। আফজাল হোসেনের মলিন মুখটা নজর এলার না সানির। সানি নিজের মাঝে চাপা কষ্ট আড়াল করে রসিকতা সুর টেনে বলে উঠল,
আপনার মেয়ে থাকলে আমার হাতে তুলে দিতেন, মেয়ের জামাই বানাতেন আমাকে। সানি যে তার সাথে রসিকতা করলো বুঝতে বাকি রইল না আফজাল হোসেনের। মন খারাপের মাঝেও হেসে উঠলেন। ছেলেটা যেন কারো মন খারাপ করে থাকতে দিতে চায় না। আফজাল হোসেন হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে উঠলেন, আমি রায়হান খানের মতো বোকা নয় এমন ছেলেকে পেয়ে হাতছাড়া করব। সানি ঠোঁটের কোণে হাসি রেখে বলে উঠল, রায়হান খান দুর্দান্ত চালাক মানুষ, আপনি বোকা না হয়ে আমাকে সান্ত্বনা দিলেন। এই যে নিরাপত্তার জন্য প্রকৃতির খোলা হাওয়াটাও যার জন্য নিষিদ্ধ, তার কাছে মেয়ে দিবেন? নিজের মেয়ের উপর মা নেই নাকি? জানেন না মাঝে মাঝে চালাক মানুষরা বোকামি করে ফেলে। কারণটা যদি এমন হতো তাহলে সম্পর্ক তৈরিতে সবাই পিছু পা হতো। কারণ বিদায় নিশ্চিত, দেহটাকে কি ধরে রাখা যায় নাকি? সানি কিছু সময় চুপ থাকলো, নিজের মাঝে হতাশা অসহায়ত্ব কাজ করলেও রসিকতা করে বলে উঠলো আবারও, ইস, আপনার যদি মেয়ে থাকতো কনফার্ম আমি আপনাকে শ্বশুর বানাতাম। আফজাল হোসেন ঠোঁট চেপে হেসে রসিকতা করে বললেন, মেয়ে রয়েছেই তো। সানি বড় সড়ো ধাক্কা খেলো একটা। রসিকতা করতে গিয়ে মহাবিপদে বাদিয়ে দিল না তো? সানি জানে আফজাল হোসেনের দুটো ছেলে মেয়ে নেই। হুট করে মেয়ে এ যেন কাকতালীয় থেকেও কাকতালীয়। আফজাল হোসেন সানির মনের অবস্থা বুঝে ঠোঁট চেপে হেসে জবাব দিলেন, আমার বড় ভাইয়ের মেয়ে নিজের মেয়ের মতোই আদর করি, কিন্তু বছরখানেক আগে বিয়ে হয়ে গিয়েছে। সানি স্বস্তির শ্বাস ছাড়ল একটু, তবুও রসিকতা সুর টেনে জবাব দিল, সে আবারও একটা আঘাত পেলাম। আফজাল হোসেন আর সানি একে অপরের দিকে তাকিয়ে একসঙ্গে আওয়াজ করে হেসে উঠল। চারদিকে নিস্তব্ধ, রাতের অন্ধকারে ঢাকা চারপাশ, গা ছমছমে নীরবতা। মাঝে কবরের পাশ থেকে ভেসে আসছে সাদা শাড়ি পরিহিত এক নারী কান্নার আওয়াজ। কি ভয়ঙ্কর সে কান্নার আওয়াজ! প্রতিবার ছাড়াই পরাজিত হয় সানির কাছে। মানুষটার কাছে জেতার সৌভাগ্য হলো না, এই আফসোস রয়ে গেল। তাই হয়তো আফসোসের কদর বুঝলো ছাড়া। কান্না জড়িত কণ্ঠে ওই স্পষ্ট সুরে বলতে লাগলো, আপনার নামের সাথে আমার নাম কেন জুড়ে দিয়ে গেলেন না? কেন এই সমাজে আপনাকে হারানোর শোক রঙিন কাপড় পরা অধিকার দিলেন না? আপনি আপনার প্রতিশ্রুতি রাখেননি, কেন ঠকালেন আমাকে? এটা তো কথা ছিল না। চলবে, পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ।